প্রিয় শিক্ষার্থী, আমার চ্যানেলে প্রত্যেককে স্বাগত। আজ আমি তোমাদের পরবর্তী যে অধ্যায় কোষে দেখি 4, এই কোষে দেখি 4 থেকে তোমাদের পরপর কয়েকটি প্রবলেম সলিউশন করে দিচ্ছি। দেখো কিভাবে এই চ্যাপ্টারে সলিউশনগুলো সলভ করতে হয়। আমরা পরিবেশের প্রথম যে সমস্যাটা বলেছে যে আমরা পরিবেশের 4টি আয়ত ঘনকাকার ও 4টি ঘনকাকার বস্তুর নাম লিখি। আয়ত ঘনকাকার মানে যেমন দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা 3টি আলাদা হবে, এই ধরনের বস্তু। নিশ্চয়ই আয়ত এই কথাটা শুনেছ, আয়তাকার কথাটা নিশ্চয়ই তোমাদের জানা। আয়ত ঘনকাকার মানে এই ধরনের কোনো বস্তু। কেমন? এই ধরনের বস্তু মানে যার দৈর্ঘ্য থাকবে, প্রস্থ থাকবে এবং উচ্চতা থাকবে এবং 3টে আলাদা হবে, আলাদা মাপের। যদি 3টে একই মাপের হয়ে যায় তখন কিন্তু ঘনকাকার হয়ে যাবে। এই ঘনকাকার, যেমন আমরা যে লুডো খেলি, সেই লুডোর যে বড় ছক্কা সেইটা হচ্ছে ঘনকাকার, তার দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা সবগুলো সমান। বুঝতে পারলে? তাহলে যার দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা 3টে সমান তাকে বলা হচ্ছে ঘনকাকার। আর যার দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা 3টে সেপারেট, আলাদা, তাকে বলে আয়ত ঘনকাকার। আয়ত ঘন, কেমন? আর এটা হচ্ছে ঘনক বা ঘনকাকার। কেমন? ঘনকাকার, ঘনক আকার, ঘনকাকার। বুঝা গেল? তাহলে এরকম 4টি করে বস্তুর নাম বলতে বলেছে। আমি একটি না হয় বলছি। এটা যেমন খুব সুন্দর, যে বই, যে কোনো বই আয়ত ঘনকাকার। কেমন? তারপরে ধরো খাতা, কেমন? তারপর ইট, এইগুলো আর কি, এইগুলো আয়ত ঘনকাকার। আর ঘনকাকার লুডুর গুটি বা বিভিন্ন ধরনের মিষ্টি, মিষ্টি দোকানে দেখবে খুব সুন্দর সুন্দর মিষ্টি, সেই কাঁচা মিষ্টি একটা বলা হয়, ওটাকে সম্ভবত বলে, বিভিন্ন ধরনের নাম আছে, রসে ডুবানো থাকে, একদম ঘনকের মতো কচমচ করে খেতে, খুব সুন্দর। সেইগুলো হচ্ছে এই ঘনকাকার। তোমরা চিন্তা করে 4টে এরকম ঘনকাকার বস্তুর নাম লিখবে, লুডুর গুটি, মিষ্টি, হ্যান ত্যান করে লিখবে। কেমন? এবার আমরা কোশ্চেন নাম্বার 2-তে যাব। কোশ্চেন নাম্বার 2 বলেছে কোশ্চেন নাম্বার 2 বলেছে পাশের আয়ত ঘনকাকার চিত্রের তলগুলি, ধারগুলি ও শীর্ষ বিন্দুগুলির নাম লিখি। আয়ত ঘনকাকার চিত্র। আচ্ছা, এবারে আমরা একটি চিত্র করব। কেমন? আয়ত ঘনকাকার চিত্র। এই কোশ্চেন নাম্বার 2 যেটা বলেছে, কত না কোষে দেখি 4। কেমন? এটা হচ্ছে দশম শ্রেণীর, দশম শ্রেণী কোষে দেখি 4। বলেছে কি যে এর তল, ধার, শীর্ষবিন্দু এইগুলো কি কি হতে পারে। প্রিয় শিক্ষার্থী, তোমরা এর শীর্ষবিন্দু, তল এবং ধার সম্পর্কে কি ওয়াকিবহাল আছো? দেখো কিভাবে তল বলছে। যেমন আমি যদি নাম দিই A, B, C, D, E, F, G, H, এই যে নামগুলো দেখাচ্ছে কোনায় কোনায়, এইগুলোকে বলা হচ্ছে শীর্ষবিন্দু। তাহলে শীর্ষবিন্দু কোনগুলো? এইটে, 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 এইটে এবং এই এগুলো হচ্ছে শীর্ষবিন্দু। আর তল কোনগুলো? এইগুলো। এই একটা তল, ভূমিতল, আর এটা হচ্ছে সিলিং বা ছাদের তল, এইটা পার্শ্বতল, এটা এবং এইটা। আর এই ফ্রন্ট তল যেটা, সেটা হচ্ছে এটা ফ্রন্ট তল, আর এর ব্যাকেটটা হচ্ছে পিছনের তল, অর্থাৎ পশ্চাৎ তল। এগুলোকে যদি নাম দিয়ে বলতে হয়, এরকম বলতে হবে ADFE, পার্শ্বতল, ADFE, ADFE, এটা একটা তল, এই যে জাস্ট এই তলটা ADFE, এরকম আছে। তারপরে একটা তল, ভূমিতল, ABCD, ABCD। আবার এই সাইডের পার্শ্বতল কি আছে? BCGH, BCGH।
আবার এই সিলিং যেটা ছাদের উপরের যে তলগুলো হয় সেটা হচ্ছে এফ ই এইচ জি, এফ ই এইচ জি, এই ইত্যাদি। এইগুলো হচ্ছে তল, কেমন? আর ধার বললে কোনগুলো? এইগুলো, এই যে একটা ধার, এ একটা ধার, এ একটা ধার, এ একটা ধার, একটা বই, এই বইয়ের ধার কোনগুলো হবে? এইগুলো হবে। এটাও একটা আয়ত ঘনকাকার বস্তু, তাহলে ধার হবে এইটে, 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 এই ধার, এই ধার, এই ধার। আর শীর্ষবিন্দু এইগুলো 1 2 3 4 5 6 7 8, এইগুলো হচ্ছে শীর্ষবিন্দু। আর তল হচ্ছে এইগুলো, বুঝা গেল? এইটা একটা তল, এ একটা পার্শ্বতল, এ একটা পার্শ্বতল, এ একটা পার্শ্বতল, এ একটা পার্শ্বতল। এটা হচ্ছে সিলিং যেটাকে বলে ছাদের দিকটা, আর এইটা হচ্ছে ভূমিতল। এই ভূমিতলটা হচ্ছে এইটা, কেমন? এই হচ্ছে তল এবং শীর্ষবিন্দু আর পার্শ্ব তল আর হচ্ছে পার্শ্বরেখা। এখানে যেগুলো বলেছে যে একটা আয়তঘনকাকার বস্তুর দৈর্ঘ্য, তলগুলি, ধারগুলি ও শীর্ষবিন্দুগুলি কী কী হতে পারে। তাহলে আয়তঘনকাকার বস্তু সম্পর্কে আমাদের কী হলো, ধারণা তৈরি হলো। এবার আমরা এই আয়তঘনকাকার বস্তু থেকে যে ধরনের কোশ্চেনগুলো হয়, পরীক্ষার প্রশ্নে থাকে, সেই সম্পর্কে ওয়াকিবহাল হব এবং তার প্রবলেমগুলো সলিউশন করব। কিভাবে পরপর সলিউশন করতে হয়, তার সূত্র কি, হ্যাঁ, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা কিভাবে গুণ করে ক্ষেত্রফল আয়তন ইত্যাদি বের করতে হয়, সেগুলো আমরা শিখবো একটু একটু করে। দেখো কিভাবে পরপর প্রবলেমগুলো সলিউশন করতে হয়। এবার আমরা করব কি না, কোশ্চেন নাম্বার 3 নম্বর কোশ্চেনে যাব। কি বলেছে যে একটি সমকোণী চৌপলাকার ঘরের দৈর্ঘ্য প্রস্থ ও উচ্চতা 5 মিটার, 4 মিটার ও 3 মিটার হলে ওই ঘরের সবচেয়ে লম্বা যে দণ্ড রাখা যাবে তার দৈর্ঘ্য হিসেব করে দেখি। এখন একটি সমকোণী চৌপল আমরা সব সময় কি করব, এর ডায়াগ্রামটা এঁকে নেব। তাতে কি হবে না, প্রবলেমটা বুঝতে সুবিধা হবে এবং সলিউশন করতেও খুব সুবিধে হবে। দেখো কীরকম ভাব সলিউশনটা আগে আইডিয়া করতে হয়। প্রথমে আমরা এরকম ডায়াগ্রামটা এঁকে নেব। সমকোণী চৌপলাকার একটা ঘর, এই ঘরের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দিচ্ছে। দৈর্ঘ্য 5 মিটার, দৈর্ঘ্য 5 মিটার, প্রস্থ 4 মিটার এবং উচ্চতা হচ্ছে 3 মিটার। বুঝা গেল? এখানে বলেছে যে সবচেয়ে লম্বা যে দণ্ড রাখা যাবে। প্রিয় শিক্ষার্থী, তোমাদের কনফিউজ হতে পারে যে দণ্ডটাকে আমি শুকরিয়ে এইভাবে রাখবো, তাহলে কিন্তু ভুল হবে। কেন না, এই যে দণ্ডটা রাখা হয়েছে, আমি যদি দণ্ডটা এইখান থেকে এই কোণাতে রাখি তাহলে কিন্তু দণ্ডের দৈর্ঘ্য অনেক বড় হবে। এখানে বলেছে সবচেয়ে বড় দণ্ড, তাহলে আমাদের এইভাবে রাখতে হবে, এই কোণা থেকে ওপরের অপোজিট কোণা অবধি। তা এই কোণা থেকে উপরের অপোজিট কোণায় যেতে হলে এইটার সঙ্গে এই সরলরেখা এবং এই ভূমির এই কোণা, কর্ণ যেটাকে বলে ডায়াগোনাল, তার কি আছে 90 ডিগ্রি কোণ আছে। তাহলে এইটা পেতে হলে আগে আমাদের এইটা নির্ণয় করতে হবে, কেমন? আর এটা নির্ণয় করার সুবিধে, কারণ মেঝের কর্ণ আর মেঝের এর সঙ্গে এই যে প্রস্থ 90 ডিগ্রি কোণে আছে। তাহলে এটা 5 মিটার, এটা 4 মিটার। এক্ষেত্রে ভূমির কর্ণ সমান কি হবে না, এটা যেহেতু 90 ডিগ্রি, তাহলে এটা কি হবে হাইপোটেনিউজ অর্থাৎ অতিভুজ। তাহলে অতিভুজের স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার যুক্ত ভূমি স্কোয়ার। তার মানে কি, এটা তাহলে কি হয়ে যাবে, রুট করতে হবে, এইটা স্কোয়ার প্লাস 4 স্কোয়ার। বুঝা গেল না? এটা কীরকম পজিশানে আছে, এই এই এই, তাহলে এইটা হচ্ছে 90 ডিগ্রি, এইটা দিচ্ছে 5, এইটা দিচ্ছে 4, সরি এটা দিচ্ছে 4 মিটার। তাহলে এইটা যদি এক্স হয় তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল টু কি 5 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার। তাহলে 5 5 25, 4 4 16, 6 5 11 1, 2 কে 3 কে 4 41। তাহলে এক্স সমান কি হবে রুট 41 এত মিটার। বুঝা গেল? সেই জন্য আমরা কর্ণটা নিয়েছি। কর্ণ ইকুয়াল টু কী হবে না, রুট ওভার 5 5 25 যুক্ত 4 4 16 ইকুয়াল টু 6 5 11, 2 কে 3 কে 4 এত
মিটার। বুঝা গেল? তাহলে কর্ণের দৈর্ঘ্য আমরা পেলাম এইটা √41 মিটার। এবার সবচেয়ে বড় যে দণ্ড এইটি, সুতরাং সবচেয়ে বড় দণ্ডটির দৈর্ঘ্য ইজুক্যাল টু √ এইটা স্কোয়ার যুক্ত এইটা স্কোয়ার। এইটা তো আমাদের দেওয়া আছে 3 মিটার, তাহলে কি হবে না √41 আমরা এইটা পেয়েছি কত না √41 মিটার, তাহলে তার স্কোয়ার যুক্ত এইটা স্কোয়ার, এইটা মানে কত 3 তার স্কোয়ার। না বুঝা গেল নি? আমি যদি নাম দিই এ বি সি ডি ই এফ, তাহলে সবচেয়ে বড় দণ্ড হবে কি হবে এডি, আর ভূমিটা হয়ে যায় এইটার এই দণ্ডের ভূমি হয়ে যাবে এসি, তাহলে এসি স্কোয়ার করেছি। আর এটা কি না ডিসি বা সিডি স্কোয়ার হবে, তাহলে 3 স্কোয়ার, তাহলে দণ্ডটা কি হবে এডি। আমরা লিখলাম দণ্ডটির দৈর্ঘ্য, তাহলে কি হবে এইটা স্কোয়ার ইজুক্যাল টু √41 স্কোয়ার মানে কত 41, আর 3 3 9, তাহলে কত হচ্ছে না √9 একে 10, 10 0, 4 একে 5 এত মিটার ইজুক্যাল টু, আমরা যদি 50কে ভাঙি তাহলে কি হবে 5 5 25, 2 50 এত মিটার ইজুক্যাল টু 5√2 মিটার। তাহলে সবচেয়ে বড় যে দণ্ড তার দৈর্ঘ্য কত আমরা পেলাম 5√2 মিটার। বুঝা গেল? তাহলে এইভাবে প্রত্যেকটি সলিউশন আমরা সলভ করব। কোশ্চেন নাম্বার 4 কি বলেছে যে একটি ঘনকের একটি তলের ক্ষেত্রফল 64 বর্গমিটার 64, ঘনকটির আয়তন হিসেব করে লিখি। প্রিয় শিক্ষার্থী, সবসময় ডায়াগ্রামটা আঁকার চেষ্টা করবে, কারণ ডায়াগ্রাম দরকার। বলেছে এই একটি ঘনক, এর কি দিয়েছে না ঘনকের, ধরো এই ঘনকটির একটি ঘনকের ক্ষেত্রফল দিয়েছে 64 বর্গমিটার, এর ক্ষেত্রফল দিয়েছে 64 বর্গমিটার। কেমন? আচ্ছা, ঘনকটির আয়তন হিসেব করে লিখি। একটি ঘনকের একটি তলের ক্ষেত্রফল, একটি তলের ক্ষেত্রফল 64 বর্গমিটার। একটি তল মানে এইরকম একটি তল হয়েছে, এই তল অথবা ভূমির তল, যেহেতু ঘনক এর প্রত্যেকটি তল কিন্তু ইকুয়াল, প্রত্যেকটি তলের ক্ষেত্রফল কি হবে ইকুয়াল হবে। তা মনে করি ঘনকটির একটি বাহু ইজুক্যাল টু এ মিটার, যেহেতু এখানে একক দিয়ে দিয়েছে 64 হচ্ছে বর্গমিটার, কেমন? তাহলে আমরা একটি বাহু নেব এ মিটার। সুতরাং একটি তলের ক্ষেত্রফল কি হবে, ক্ষেত্রফল ইজুক্যাল টু এ ইন্টু এ এত বর্গ মিটার সমান এ স্কোয়ার বর্গমিটার। বুঝা গেল? এ ইন্টু এ দৈর্ঘ্য গুণিত প্রস্থ, তার মানে কি এ স্কোয়ার বর্গমিটার। তাহলে শর্তানুসারে কি দাঁড়াবে না এ স্কোয়ার ইজুক্যাল টু 64। বুঝা গেল? বা এ ইজুক্যাল টু প্লাস মাইনাস √64 ইজুক্যাল টু 8 আসতে 64 প্লাস মাইনাস, যেহেতু এখানে দৈর্ঘ্য তাহলে আমরা কি নেব প্লাসটাই নেব, মাইনাসটা হবে না, মাইনাসটা ক্যান্সেল হয়ে যাবে, তাহলে 8 মিটার হলো।
বুঝে গেছি? তাহলে ওই ঘনকের একটি বাহু কত পেলাম না 8 মিটার পেলাম। হয়েছে? এবার বলেছে যে ঘনকটির আয়তন কত। আয়তন মানে দৈর্ঘ্য গুণিত প্রস্থ গুণিত উচ্চতা। আমরা জানি কি জানি যে ঘনকের আয়তন ইজুক্যাল টু এ ইন্টু এ, যেহেতু সব সাইড সমান এত ঘন একক। কেমন? যখন বাহু এ সমান একটি বাহু, তার মানে কি এ কিউ ঘন একক সমান এ মানে কত পেয়েছি আমরা 8 ইন্টু 8, তাহলে এত ঘন মিটার ইজুক্যাল টু 28 ইন্টু 8, এত ঘন মিটার ইজুক্যাল টু 8 4 32 2 হাতে রইল 3 8 48 49 50 51, এত ঘন ঘনমি। তাহলে 500 ঘনমি, এইটাই হচ্ছে অ্যান্সার। অতএব ঘনকের আয়তন সমান এইটা। অতএব ঘনকের আয়তন ইজুক্যাল টু 512 ঘনমিটার। এইটা কিন্তু লাস্টে লিখতে হবে। অতএব আয়তন সমান 512 ঘনমিটার, এটা লিখতে হবে, যেহেতু এটা উত্তর চেয়েছে। এটা না লিখলে কিন্তু নাম্বার কাটা যাওয়ার সম্ভাবনা। তাহলে আমরা এইভাবে প্রত্যেকটি টু দি পয়েন্টে অ্যান্সার করব। এরপরে দেখো পরের প্রবলেমটা। আমাদের বকুলতলা গ্রামে 2 মিটার চওড়া এবং 8 ডেসিমিটার গভীর একটি খাল কাটা হয়েছে। যদি মোট 240 ঘনমিটার মাটি কাটা হয়ে থাকে তবে খালটি কত মিটার লম্বা হিসেব করে দেখি। কেমন? আচ্ছা, পাঁচের দেখো দেখো কি বলেছে যে আমাদের বকুলতলা গ্রামে 2 মিটার চওড়া 8 ডেসিমিটার গভীর। প্রিয় শিক্ষার্থী, 8 ডেসিমি, তাহলে এখানে বলেছে যে কত খালটি কত লম্বা হিসেব করে লিখি। তাহলে হয় আমরা মিটারকে ডেসিমিটার করব, নাহলে ডেসিমিটারকে মিটার করে নেব। তা মিটারকে যদি ডেসিমিটার করতে চাই তাহলে কি হবে? দেখো আমরা শিখেছি যে মিলি, সেন্টি, ডেসি, তারপরে মি, তারপর ডেকা, হেকা, কিলো। তা মিটারকে ডেসিমিটার করব, তার মানে কি নিচ থেকে উপরে গুণ করে দেবো 10 দিয়ে। কেমন? তাহলে মিটার আছে কত এখানে 2 মিটার, তাহলে 2 মিটার ইজুক্যাল টু 2 ইন্টু 10, এত ডেসিমি হলো সমান কত না 20 ডেসিমি, 20 ডেসিমিটার। তাহলে 20 ডেসিমিটার করে নিলাম। এবার যদি লম্বা x ডেসিমি হয় তবে কি পাচ্ছি আমরা না মোট মাটি ইজুক্যাল টু মোট মাটি কত পাবো। দেখো খালটা যদি কাটা হয় এইভাবে এরকম, তাহলে কি হবে? তার দৈর্ঘ্য থাকবে, প্রস্থ থাকবে, উচ্চতা থাকবে। খালের দৈর্ঘ্য কত? এক্স ডেসিমি। এবার আমরা খালের কি করব না গভীরতা দিয়ে দিয়েছে। গভীরতা সমান কত দিয়েছে না 8 ডেসিমিটার গভীর বলে দিয়েছে। তাহলে এই গভীরতাটা 8 ডেসিমিটার। আর চাওড়া যেটা সেটা হচ্ছে আমরা পেয়েছি 2 মিটার ছিল, তাকে ডেসিমিটার করে কত পেয়েছি না 20 ডেসিমিটার পেয়েছি। এই চাওড়াটা 20 ডেসিমিটার। কেমন? তাহলে কি পরিমাণ মাটি আছে না এর আয়তন। আয়তন সমান কত হবে না মোট মাটি সমান দৈর্ঘ্য হচ্ছে এক্স, প্রস্থ হচ্ছে যে 20 আর গভীরতা হচ্ছে 8, এত ঘন ডেসিমি। কি বুঝা গেল? এবার আমরা কি করব? অতএব 8 ইন্টু কত পাচ্ছি 20 ইন্টু এক্স, যেটা মোট মাটির পরিমাণ, ইজুক্যাল টু এখানে শর্তে দিয়ে দিয়েছে কত 240 ঘনমিটার। বেশ, ইজুক্যাল টু 240 বা এক্স ইজুক্যাল টু 240 ডিভাইডেড বাই আমরা পাচ্ছি কত 8 ইন্টু 20। তাহলে 20 দোকানে 240 আছে। তাহলে কি করব
না এই শূন্য কেটে দেবো, দিয়ে 2 কাটলে কত হবে, 2 একে 2, 2 দুগুণে 4, কেমন? এবার 2 দিয়ে কাটবো, কেমন? 2 দিয়ে কাটলে হয়ে যাচ্ছে 2 4 8, 2 6 12, আবার কাটবো 2 দুগুণে 4, 2 3 6 সমান 3 2, কী পাচ্ছি আমরা, এটা ডেসিমিটারে কনভার্ট করেছি, এত ডেসিমি সমান 1.1 ডেসিমিটার। দেখো 20 ইন্টু 8 দিয়ে আমরা ডিভাইড করছি 240, শূন্য কাটলো, 2 দিয়ে কাটলে 2 একে 2, 2 দুগুণে 4, এবার 2 4 8, 2 6 12, আবার 2 দুগুণে 4, 2 3 6, হ্যাঁ তাহলে 1.5 ডেসিমিটার লম্বা। অতএব খালটি কতটা লম্বা ছিল না 1.1 ডেসিমি লম্বা, মানে এতটা দৈর্ঘ্যের খাল কাটা হয়েছে। বুঝা গেল? এরপর আমরা পরের প্রবলেমে যাব। পরের প্রবলেম বলেছে যে একটি ঘনকের কর্ণের দৈর্ঘ্য 4√3 সেমি হলে ঘনকটির সমগ্রতলের ক্ষেত্রফল হিসেব করে লিখি। একটি ঘনক, একদম সিম্পল প্রশ্ন। ঘনক বলা হচ্ছে কাকে না, যার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সমান, সেইটি হচ্ছে ঘনক। ইতিমধ্যে আমরা শিখেছি যে ঘনক মানে যার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সমান, অর্থাৎ লুডুর গতি। একটি ঘনকের কর্ণের দৈর্ঘ্য 4√3 সেমি। ঘনকের কর্ণ, দেখো যদি আমরা এইটাকে কর্ণ বলি তাহলে কিন্তু ভুল হবে। কেন না, এইটা অ্যাকচুয়ালি ভূমিতলের কর্ণ। প্রিয় শিক্ষার্থী ভালো করে দেখো, এইটা ভূমিতলের কর্ণ, ভূমিতল হচ্ছে এইটা, এই ভূমিতলের কর্ণ হচ্ছে এইটা। তাহলে আমরা যদি নাম দিই কর্ণ ঘনকটা এ বি সি ডি ই এফ জি এইচ, এই যদি আমাদের ঘনক হয় তাহলে তার ভূমির কর্ণ হচ্ছে এই এসি। এসি ইজুকাল টু কী হবে না, ভূমির কর্ণ এটাকে বলা হচ্ছে। আর ঘনকের যে কর্ণটা সেটা হবে এইখান থেকে এই, মানে নিচ থেকে উপর। একটু আগে একটা প্রবলেম আমরা করেছি, সবচেয়ে বড় দণ্ড রাখতে হয়, সেই দণ্ডের দৈর্ঘ্যটা কিন্তু অ্যাকচুয়ালি ঘনকের কর্ণ। তাহলে প্রথমে আমরা এইটা নির্ণয় করব। এক্ষেত্রে বলেছে যে একটি ঘনকের কর্ণের দৈর্ঘ্য 4√3 সেমি হলে ঘনকটির সমগ্রতলের ক্ষেত্রফল হিসেব করে লিখি। এর সমগ্রতলের ক্ষেত্রফল চেয়েছে। তা যাই হোক, আমরা প্রথমে করব কি না, ভূমির ক্ষেত্রফলটা বের করব। মনে করি একটি বাহু ইজুক্যাল টু এ সেমি, কারণ এখানে সেমি দিয়েছে, 4√3 সেমি কর্ণের দৈর্ঘ্য। তাহলে আমরা এ সেমি একটি বাহু ধরলাম, তাহলে এটা এ হলে এটাও এ হবে, এটা এ হবে, এটা এ হবে, সবগুলো এ হবে। কেমন? এগুলো সব এ হবে। প্রিয় শিক্ষার্থী এইভাবে ডায়াগ্রাম করে করবে। তাহলে এটা যদি এ হয় তাহলে ভূমির কর্ণ অর্থাৎ এসি, তাহলে কি হলো, চিত্রানুসারে আমরা কি লিখব, চিত্রানুযায়ী এসি ইজুকাল টু √, এটা স্কোয়ার যুক্ত এটা স্কোয়ার, তার মানে কি এ স্কোয়ার যুক্ত এ স্কোয়ার সমান √2 এ স্কোয়ার ইজুকাল টু a√2 এত সেমি। তাহলে দেখো আমরা এসি মানে এইটা পেলাম কত না a√2 সেমি। এবার এডি বের করব, অর্থাৎ ঘনকের কর্ণ ইজুকাল টু √, এইটা স্কোয়ার, তার মানে কি
a√2 এর স্কোয়ার যুক্ত এই যে বাহু স্কোয়ার, বুঝা গেল, ইজিক্যাল টু √, এখানে কি হবে না a স্কোয়ার ইন্টু 2, এই √2 স্কোয়ার, √2 তার যদি স্কোয়ার করি তাহলে কি হয়ে যাবে √2 ইন্টু √2, তার মানে কত √4 ইজিক্যাল টু 2। প্রিয় শিক্ষার্থী, √2 স্কোয়ার মানে রুট উঠে যাবে, সোজা কথা। তাহলে কি হলো 2a স্কোয়ার প্লাস a স্কোয়ার ইজিক্যাল টু কি হবে 2a স্কোয়ার প্লাস a স্কোয়ার, তাহলে 3a স্কোয়ার, তার মানে কি a√3, বুঝা গেল। তাহলে ঘনকের কর্ণ কত পেলাম না a স্কোয়ারটা বেরিয়ে আসবে, যেহেতু 2 আছে তাহলে বর্গমূল করলে কি হবে a হবে, আর √3 যেমন আছে রয়ে যাবে। তাহলে a√3 এত সেমি হয়েছে। আমরা চিত্র অনুসারে কর্ণের দৈর্ঘ্য পেলাম। তাহলে শর্তানুসারে আমরা কি লিখব যে a√3 ইজিক্যাল টু, এখানে দিয়ে দিচ্ছে 4√3, কত দিয়েছে 4√3, কেমন। তাহলে a কত পাবো, a ইজিক্যাল টু 4√3 ডিভাইডেড বাই √3, √3 কেটে গেল, তাহলে কত পেলাম 4 সেমি হলো। তাহলে এই ঘনকের একটি বাহু সমান কত পেলাম আমরা 4 সেমি, a সমান 4 পেয়ে গেলাম, এগুলো সব 4, বুঝা গেল। এবার বলেছে তার সমগ্র তলের ক্ষেত্রফল কত। এখন কটা তল আছে দেখো, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা, তাহলে 6টা তল আছে। তাহলে 6টা তলের ক্ষেত্রফল কি হবে, একটা তলের যদি a ইন্টু a স্কোয়ার হয় তাহলে সমগ্র তল মানে 6টি তলের হবে 6a স্কোয়ার। তাহলে লিখো অতএব ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল ইজিক্যাল টু 6a স্কোয়ার সমান 6 ইন্টু a মানে কত পেয়েছি আমরা 4, তাহলে 4 ইন্টু 4। এবার যেহেতু ক্ষেত্রফল এটা, তাহলে কি হবে বর্গ সেমি হবে, এককটা বর্গ সেমি হবে। তাহলে 4 4 16, 16 6 96, কেমন 6 6 36 6, হাতে হলো 3, 6 কে 6 3 9, 16 6 96 বর্গ সেমি, কেমন। তাহলে প্রবলেম নম্বর কত হলো এটা আমাদের না 6, তাহলে 6 ক্লিয়ার হয়ে গেল। এরপরে আমরা পরের প্রবলেমে যাব। সেভেন বলেছে কি একটি ঘনকের ধারগুলির দৈর্ঘ্যের সমষ্টি 60 সেমি হলে ঘনকটির ঘনফল হিসেব করে লিখি। প্রিয় শিক্ষার্থী দেখো, একটা ঘনক কেমন, তার বলেছে যে ধারগুলির সমষ্টি, এই তো ঘনক, তার ধারগুলির সমষ্টি মানে এটা যদি a হয় তাহলে এটা a, এটা a, এটা a, এটা a, এটা a, এইটা a, এটা a, এটা a, এটা a, বুঝা গেল। তাহলে দেখো নিচে কটা a আছে 4টে, এ সাইডে কটা a আছে 3টে, 4 3 7, 7 8 9 10 11 12 13, তাহলে কটাই হচ্ছে, কটা ধার হবে 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা, তাহলে 12টা ধার আছে। তাহলে যদি একটি ধার কি হচ্ছে না ধার সমান a সেমি হয়, এটা a, কেমন a সেমি হয়, তবে মোট ধারগুলির
সমষ্টি হবে কত হবে 12 সেমি। বুঝা গেল? যেহেতু 12টা ধার আছে তাহলে 12 সেমি হবে। তাহলে শর্তানুসারে কি হবে? শর্তানুসারে 12A ইজিক্যাল টু 60 বা A ইজিক্যাল টু 60/12, 12 5 60, তার মানে কি 5 সেমি। তাহলে প্রত্যেকটি ধার কত সেমি করে? না 5 সেমি করে। তাহলে প্রত্যেকটি ধার আমরা কত পেলাম? 5 সেমি। এবার বলেছে ঘনকটির ঘনফল নির্ণয় করি। ঘনফল মানে দৈর্ঘ্য গুণিত প্রস্থ গুণিত উচ্চতা। কেমন? আমরা জানি ঘনফল ইজুকাল টু এ ইন্টু এ, এত ঘন সেমি, ইজুকাল টু এ কিউ, এত ঘন সেমি, ইজুকাল টু এ মানে কত পেয়েছি? 5, তাহলে তার হোল কিউ, এত ঘন সেমি, ইজুকাল টু 125 ঘন সেমি। তাহলে এইটা হলো উক্ত ঘনফল। অতএব নির্ণেয় ঘনফল ইজুকাল টু 125 ঘন সেমি। আমাদের ইউনিটটা কিন্তু ঠিক করে দিতে হবে, এইটা অ্যান্সার হয়ে যাবে। কেমন? তাহলে 125 ঘন সেমি, এইটা আমাদের অ্যান্সার। এরপরে আমরা পরবর্তী প্রবলেমে যাব। পরের প্রবলেমটা বলেছে যদি একটি ঘনকের 6টি পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সমষ্টি 216 হয়। একটি ঘনক, আবার ঘনক, আচ্ছা বেশ, ঘনকের 6টি পৃষ্ঠতলের সমষ্টি 216 বর্গ সেমি হয়, তবে ঘনকটির আয়তন হিসেব করে লিখি। বেশ, তাহলে এই যদি ঘনক হয়, তার একটি বাহু যদি এ হয়, তাহলে জিনিসটা কি হবে? না, তার একটি তলের ক্ষেত্রফল কত হবে? এ ইন্টু এ স্কোয়ার। তাহলে কটি তল আছে? 1 2 3 4 5 6, 6টি। তাহলে লিখব যদি ঘনকটির একটি বাহু সমান এ, এক্ষেত্রে কি বলেছে? কত? কোশ্চেন নাম্বার 8। আচ্ছা, এ সেমি, একই জিনিস দিয়েছে, এ সেমি হয়, তবে 6টি তলের ক্ষেত্রফল ইজুক্যাল টু এ ইন্টু এ গুণিত 6 হয়ে যাবে, ইন্টু 6। না, বোঝা গেল না? একটি তলের ক্ষেত্রফল কত? এ ইন্টু এ, এবার 6টি তল গুণিত 6, তার মানে কি 6 স্কোয়ার, এত বর্গ সেমি, ইজুক্যাল টু 6 স্কোয়ার। তাহলে শর্তানুসারে কি লিখবো আমরা? না 6 স্কোয়ার ইজুক্যাল টু, এখানে দিয়ে দিয়েছে যে 6টি পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সমষ্টি 216, তাহলে 216 বা স্কোয়ার ইজুক্যাল টু 216/6। তাহলে 3 দুগুণে 6, 3 7 21, 3 দুগুণে 6। কেমন? এবার 2 দিয়ে কাটতেছি, 2 3 6 আর 2 6 12, বুঝা গেল? সমান কত হচ্ছে? না 36, বা এ ইজুক্যাল টু +-√36 হয়, ইজুক্যাল টু +-6। কিন্তু যেহেতু আমাদের এটা দৈর্ঘ্য, তাহলে আমরা কি নেব? না +6 নেব। তাহলে +6 সেমি হলো। তাহলে আমরা ওই ঘনকের একটি বাহু বা একটি সাইড পেলাম কত? 6 সেমি। এবার কি চেয়েছে? না চেয়েছে যে ঘনকটির আয়তন কত হিসেব করে লিখি, কত হবে তাহলে হিসেব করি। অতএব নির্ণেয় আয়তন ইজুক্যাল টু 6 × 6 × 6, এত ঘন সেমি, ইজুক্যাল টু 6 6 36 × 6, তার মানে 6 6 36 6 হাতে হলো 3, 6 3 18, 19 20 21, 216 ঘন
সেমি। প্রিয় শিক্ষার্থী, এইটাই অ্যান্সার হবে। তাহলে দেখলে আমরা প্রত্যেকটি হচ্ছে আয়তঘন বস্তুর ডায়াগ্রাম এঁকে প্রত্যেকটি এইভাবে সলিউশন করব। আজ এই অবধি, পরের দিন আবার পরবর্তী পোর্শন নিয়ে উপস্থিত হব। থ্যাংক ইউ। যারা প্রত্যেক দিন যে কথাটা বলে রাখছি, যারা সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। কেমন?